বিশ্বকাপে শুরু হয়েছে রাউন্ড অফ 16 এবং প্রথম দিনের ম্যাচে অংশগ্রহণ করেছে কানাডার সঙ্গে মরক্কো এবং দুর্দান্ত একটি জয় নিশ্চিত হয়েছে ৩-০ গোলের ব্যবধানে মরক্কো জয়লাভ করেছে এবং একই সঙ্গে কিন্তু আমরা এতক্ষণ উপভোগ করছিলাম প্যারাগুয়ের সঙ্গে ফ্রান্সের যে ম্যাচটি সেই ম্যাচে ৬৯ মিনিট পর্যন্ত একটি অনিশ্চয়তা কাজ করছিল এবং তারপর এমবাপ্পের পায়ে গোল নিশ্চিত হয়েছে এবং জয় নিশ্চিত করেছে ফ্রান্স। এদিকে কোয়ার্টার ফাইনালে কিন্তু এই দুটি দলই সরাসরি অংশগ্রহণ করছে, দুটি দলই তাদের বিপক্ষে অবস্থান করছে। মরক্কোর সঙ্গে ফ্রান্সের খেলা দেখবো আমরা কোয়ার্টার ফাইনালে। দর্শক, একদিকে কিন্তু আফ্রিকান দলগুলোর যে ধারাবাহিক পারফরমেন্সের ব্যাপার এবং আরেকদিকে পুরো বিশ্বকাপটা যেন হয়ে উঠেছে শুধুমাত্র নামের কিংবা দলের বিশ্বকাপ নয়, বরং পারফরমেন্সের বিশ্বকাপ। সেই সব কিছু নিয়ে কথা হবে আজ। ওয়েলকাম টু ডি বক্স। মাহা রয়েছে সঙ্গে এবং এই মুহূর্তে লাইভ রয়েছে সময় টিভির পর্দায়। আমার সঙ্গে রয়েছেন আমার আজকের অতিথি সুদীপ্ত আহমেদ আনন্দ, সিনিয়র স্পোর্টস জার্নালিস্ট। ওয়েলকাম, গুড মর্নিং। আকিস সিমেন্টে তৈরি এ বাড়ি, সিমেন্টে লোহার শক্তি। আয়রন স্ল্যাগ সমৃদ্ধ আকিস সিমেন্ট, সিমেন্টে লোহার শক্তি। থ্যাংক ইউ মা। আমরা আজকে আসলে বেশ ম্যাচ উপভোগ করছিলাম এবং অনেক কথা হচ্ছিল ম্যাচগুলো নিয়ে, যেহেতু টাইমগুলো আসলে আমাদের অনুকূলে নেই। আজকে মধ্যরাত থেকে আসলে খেলাগুলো শুরু হয় এবং ফ্রান্সের খেলা, যেহেতু ফ্রান্সের জয় নিশ্চিত হয়েছে এবং ফ্রান্সের সঙ্গে প্যারাগুয়ের খেলাটা দেখছিলাম, আমি মনে হয় সেটা দিয়ে শুরু করতে পারি। কেমন উপভোগ করলেন ম্যাচটা? ফ্রান্সের খেলা তো সবসময় উপভোগ্য, তবে আগের 4টা ম্যাচের সাথে একটু ডিফারেন্স আছে এই ম্যাচটায়। আমার মনে হয়েছে যে প্রতিটা টিমেরই তো আসলে একটা ব্যাড ডে আসে। গতকালকে আমরা দেখেছি আর্জেন্টিনার একটা ব্যাড ডে কাটিয়ে উতরে গিয়েছে, তো আজকে মনে হলো যে ফ্রান্সের একটা ব্যাড ডে গেল, তারপরেও এমবাপ্পে আসলে মেক্স দ্য ডিফারেন্স এখানে। আনবিলিভেবল আসলে এই প্লেয়ারটা নিয়ে বলতে গেলে তো আসলে কথা শেষ করা যায় না। এমবাপ্পে নিয়ে আসলে অনেক কথা বলতে চাই আজকে, যেহেতু ফ্রান্সের খেলা ছিল এবং তারা যদিও জয় নিশ্চিত করেছে, আমার কাছে মনে হয়েছে যে আজকে প্যারাগুয়ে ফ্রান্স খুব একটা জমে উঠছিল না খেলাটা, কেন যেন মানে হয়েও হচ্ছিল না, এরকম একটা অবস্থা আমার কাছে মনে হচ্ছে শুরু থেকে। আসলে আপনার কি অবজারভেশন? না, আমার মনে হয় যে আসলে ফ্রান্সের মতন টিমের সাথে যখন প্যারাগুয়ের মতন টিম খেলবে তখন সিনারিটা এরকমই হবে। কারণ আপনি দেখেন যে ওরা কিন্তু শুরুই করেছে 5 ব্যাক নিয়ে, এটা আনইউজুয়াল। নর্মালি 4 ব্যাক নিয়ে খেলে, কিন্তু যখন ফ্রান্সের মতন একটা টিম যারা হচ্ছে 4 জন ফরওয়ার্ড নিয়ে খেলছে, তাদের সাথে প্যারাগুয়ে কী করবে? তারা হচ্ছে বাস পার্কিং ডিফেন্স করবে, এইটাই কিন্তু করছিল। কিন্তু ছোট টিমগুলোর হয় কি, বড় টিমগুলোর সাথে খেলতে গেলে ম্যাচের একটা সময় গিয়ে ভুলটা হয়। এই ভুলটাই কিন্তু আসলে 69 মিনিটে হয়েছে, পেনাল্টিটা হলো আর কি। এবং পেনাল্টি পাওয়ার পরে সেটা কনভার্ট করেছে এমবাপ্পের লাস্ট এই পেনাল্টির আগে আরও 5টা পেনাল্টি ক্লাব নিয়ে, ইন্টারন্যাশনাল ম্যাচ নিয়ে 5টা পেনাল্টি কিন্তু সাকসেসফুলি কনভার্ট করেছে। সো ওর জন্য খুব ইজি ছিল। এবং আজকের এই গোলটা সহ কিন্তু এমবাপ্পের গোলের সংখ্যা দাঁড়ালো 7, যেটি মেসির সমকক্ষ হয়ে গেছে এই বিশ্বকাপে 7টি। জি বলছিলাম, এই ওয়ার্ল্ড কাপে আসলে শুরু থেকে কিন্তু এই লড়াইটা কিন্তু চলছে, এইটা খুব ইন্টারেস্টিং। আমরা 2022-এর ওয়ার্ল্ড কাপেও দেখেছি, সেইটাই এই দুজনই আসলে ব্যাটন রিলেটা এখানেও শুরু করে দিয়েছে। একেবারে ফর দ্য ফার্স্ট ডে থেকেই দুজনে দৌড়াচ্ছে সমান তালে। এইটা মানে দারুণ, এই খুব এক্সাইটিং হচ্ছে আর কি এই দুজনের লড়াইটা। আমি আসলে আলোচনায় আবারও ফিরছি। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী লুৎফর রহমান বাবু প্যারিস থেকে। ওয়েলকাম টু ডি বক্স। আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন এই মুহূর্তে, যদিও কিছুক্ষণ আগে জয় নিশ্চিত করেছে ফ্রান্স। কি দেখছেন আসলে ভক্তদের উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন? রুকে দিলেও প্যারাগুয়ে কিন্তু শেষ পর্যন্ত আর রুকে দিতে পারেনি। দ্বিতীয়ার্ধের 70 মিনিটে পেনাল্টি কিক থেকে সরাসরি গোল নিয়ে আসেন কিলিয়ান এমবাপ্পে এবং প্যারাগুয়েকে পরাজিত করে 2026 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে চলে গেছে এবারের বিশ্বকাপের হট ফেভারিট ফ্রান্স। আমি এই মুহূর্তে রাজধানী প্যারিসে আছি এবং আমার পেছনে দেখতে পাচ্ছেন ফরাসি ফুটবল সমর্থক যারা রয়েছেন, তারা কিন্তু নেচে গে তারা কিন্তু উৎসব করছেন আজকে। রাজধানী প্যারিস এমনিতে উৎসবের নগরী এবং আজকে ফ্রান্সের এই জয়ের মধ্য দিয়ে এই উৎসবের নগরী আরো উৎসবের নগরী। আপনারা দেখতেই পাচ্ছেন যে উৎসব আসলে কোন মাত্রায় গিয়ে পৌঁছেছে। এখানে দেখতেই পাচ্ছেন যে তারা কতটা উৎসব করছেন এবং ফ্রান্সের আজকের এই জয়কে তারা উপভোগ করছেন। গান হচ্ছে, নাচতেছেন এবং তারা
দর্শক যারা রয়েছেন তারা কিন্তু প্রত্যাশা করেছেন যে এবারের বিশ্বকাপ তারা প্রত্যাশা করছেন যে এবারের বিশ্বকাপ নিয়েই ফ্রান্স ফিরবে এবং বিশেষ করে কিলিয়ান কিলিয়ান এমবাপ্পে, ওসমান দেমবেলে, অলি সহ ফ্রান্সের যে ফরওয়ার্ড যে কোনো দলের রক্ষণভাগকে ভেঙে গুড়িয়ে দিতে পারেন এটা তারা আসলে প্রত্যাশা করছে এবং এবং অর্থাৎ আজকে প্যারাগুয়েকে পরাজিত করে ফ্রান্স কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হয়েছে এবং ফরাসি ফুটবল সমর্থক যারা রয়েছেন তারা প্রত্যাশা করেছেন যে এবারে বিশ্বকাপ নিয়ে কিলিয়ান এমবাপ্পেরা ফ্রান্সে ফিরবে এবং আজকে যেভাবে তারা এখানে উদযাপন করছেন আগামীতেও তারা এভাবে উদযাপন করবে। তো রাজধানী প্যারিস থেকে ফ্রান্সে আজকে জয়লাভ করেছে তা নিয়ে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ লুৎফর রহমান বাবু, আপনি অনেকক্ষণ ধরে আপনার পেশাদারিত্ব রক্ষার চেষ্টা করছিলেন, কিন্তু কোয়ার্টার ফাইনালে যাওয়া যে প্রথম দুটি দল আজকে মরক্কো এবং ফ্রান্সই আসলে অন্যতম দল। তো ফ্রান্সের এই বিজয় খুব স্বাভাবিকভাবেই ভক্তদের উচ্ছ্বাসকে বাড়িয়ে দিবে, এটাই স্বাভাবিক। এবং প্যারিস থেকে অংশগ্রহণ করেছিলেন আমাদের সহকর্মী, সেখানকার উচ্ছ্বাস আসলে আমরা দেখতে পাচ্ছিলাম এবং ভালো লাগছিল। এটাই বিশ্বকাপের সৌন্দর্য আমার মনে হয়। হ্যাঁ, মানে এই বাবু ভাইকে যেভাবে দেখলাম যে সবাই ঘিরে ধরেছে, এই সিনারিগুলো কিন্তু এই ওয়ার্ল্ড কাপের সময় আমাদের দেশেও আমরা দেখছি। ঢাকা সহ সারা দেশেই আসলে আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে যে উন্মাদনা, এই জিনিসগুলো প্রতি রাতেই আমরা বলতে গেলে দেখছি আর কি। এবং আস্তে আস্তে কিন্তু আমাদের ফরাসি সাপোর্টারও বাড়ছে দেশে, কারণ আপনি একটু দেখেন যে আমার মনে হয় এবার বিশ্বকাপে খেয়াল করছে গত বিশ্বকাপ থেকেই শুধুমাত্র আর্জেন্টিনা ব্রাজিল কিংবা পর্তুগালের মধ্যে সীমাবদ্ধ নেই বাংলাদেশি ভক্তরা, আর তারা মরক্কোকে সাপোর্ট করছে। মরক্কোকে করছে, জার্মানিকে করছে, জার্মানির একটা বড় ফ্যান বেস কিন্তু বাংলাদেশে আছে। ফ্রান্সেরটা কিন্তু আসলে বাড়ছে জিনেদিন জিদানের কারণে। প্রথমবার যে চ্যাম্পিয়ন হলো এরপরে কিন্তু একটা বড় গ্যাপ গিয়েছে, এরপরে 2018-তে এসে চ্যাম্পিয়ন হলো, 22-এ এরা ফাইনাল খেললো, এখনও কিন্তু আসলে ফাইনালের জন্য হট ফেভারিট হচ্ছে ফ্রান্স, আস্তে আস্তে বাড়ছে বলা যায়। এবং আমার মনে হয় এবার কিন্তু এক ধরনের প্রেডিকশন চলছে যে আবারও গত বিশ্বকাপের মতো ফ্রান্সের সঙ্গে কে জানে আর্জেন্টিনারও একটা ফাইট আমরা আরও একবার দেখতে পারি। যদিও লাস্ট ম্যাচটা আসলে কিছুটা আনফর্চুনেট ছিল আর্জেন্টিনার জন্য, দেখা যাক তারা সামলে উঠতে পারে কিনা। ফ্রান্সের কথা বলছিলাম, এমবাপ্পের কথা বলছিলাম, পরবর্তীতে কোয়ার্টার ফাইনালে তারা মরক্কোর সাথে খেলবে। আমার মনে হয় মরক্কো এবং কানাডার ম্যাচ নিয়ে এবারে কথা বলার হাই টাইম। কেমন দেখলেন মরক্কোর খেলা আজকে? মরক্কোর খেলাও আজকে আসলে একটা লম্বা জার্নি, তো একটা ওয়ার্ল্ড কাপ জিততে হলে এবার 8টা ম্যাচ জিততে হবে এক একটা টিমকে আর কি, মানে ফ্ললেস খেলতে হবে। তো বড় জার্নিতে আসলে বড় দলগুলোর একটু খারাপ সময় আসে। প্যারাগুয়ে শুরুটা খুব ভালো করেছিল মরক্কোর সাথে, শুরুর 15 মিনিট যদি ধরেন আসলে কানাডা একটা দুইটা গোল কিন্তু কানাডা পেয়ে যেতে পারতো। হ্যাঁ, এতটাই প্রেশার দিয়েছে এবং ওই প্রেশারটা আসলে ওরা হয়তোবা আশাও করেনি যে আসলে কানাডার কাছ থেকে এরকমটা আসবে। ওরা একটু সময় নিয়ে তারপরে গুছাতে ফার্স্ট হাফ শেষ হয়ে গেল এবং সেকেন্ড হাফে এসে কিন্তু 3টা গোল করেছে ওরা। সো মরক্কো আসলে নিজেদের অন্য একটা লেভেলে আসলে নিয়ে গিয়েছে, আমরা লাস্ট ওয়ার্ল্ড কাপে দেখেছি। এবং ইন্টারেস্টিংলি এই ফ্রান্স আর মরক্কোর দেখা হয়েছিল কিন্তু সেমিফাইনালে লাস্ট ওয়ার্ল্ড কাপে। সো এটা মানে আরেকটা স্টেজ আগেই দেখা হয়ে যাচ্ছে, কোয়ার্টারে দেখা হয়ে যাচ্ছে কিন্তু এবার। এবং মরক্কোকে আমরা বলতেই পারি এবং বলা হচ্ছে আরো আগে থেকে যে এবারের শিরোপার ডার্ক হর্স মরক্কো কিনা। অফকোর্স কোনো সন্দেহ আছে কিনা এখানে? আমরা গত ওয়ার্ল্ড কাপ থেকেই দেখছি এবং ওরা গত 4 বছরে আরো উন্নতি করেছে। একটা কনসার্নের ব্যাপার আছে, 22 মিনিটের দিকে হচ্ছে ইসমাইল সাইবারিকে কিন্তু তুলে নিতে হলো। ওর ইনজুরিটা আসলে একটু কনসার্ন, কারণ ও গ্রুপ স্টেজে 3টা ম্যাচেই গোল করেছে। সুতরাং ও ছিল মেইন গোল মেশিন ফর মরক্কো। সো এইখানে সময় আছে, তারপরেও 4-5 দিন সময় পাওয়া যাবে। আই হোপ ও ফেরত আসবে খুব ভালোভাবে।
এটা খুব ভালো ম্যাচ হবে আমার মনে হয় ফ্রান্সের সাথে। কোয়ার্টারে গিয়ে খুব স্বাভাবিকভাবে ম্যাচটা আরো অনেক বেশি দুর্দান্ত এবং এক্সাইটিং হয়ে Right. যাওয়ার কথা, এবং কারণ যে কোনো হট ফেভারিট একজন বাদ পড়ে যাচ্ছে, ইদার মরক্কো না হলে ফ্রান্স। এই ম্যাচটা আসলে কি হতে যাচ্ছে আমি জানি না। তো আপনার কি অবজারভেশন, যদি মরক্কো আটকে যায় ফ্রান্সের কাছে তাহলে কেন আটকে যেতে পারে, আর যদি আপসেট ম্যাচ হয় ফ্রান্স আটকে গেল মরক্কোর কাছে, এবং যেটা সম্ভাবনাও কিন্তু অনেক বেশি, কারণ মরক্কো যেভাবে পারফরমেন্সটা দেখাচ্ছে সেখানে আমরা তাদের প্রতি আশা রাখতেই পারি এখন। Right. মানে কার কোথায় কোন ব্যাপারগুলো আসলে খুব বেশি খেয়াল রাখা জরুরি? দেখেন ফ্রান্স তো আসলে মানে এই ওয়ার্ল্ড কাপটা শুরু থেকেই খুব ফ্ললেস খেলছে। আপনার নর্মালি হচ্ছে টিমগুলো 3জন অ্যাটাকার নিয়ে খেলে, ওরা কিন্তু 4জন নিয়ে খেলছে। ওদের অ্যাটাকিং লাইন আসলে এই মুহূর্তে সেরা, এই ওয়ার্ল্ড কাপের সেরা, এবং র্যাঙ্কিংয়েও তারা এগিয়ে আছে। সামর্থ্য যদি বলেন, হেরিটেজ যদি বলেন, ফ্রান্স তো অনেক এগিয়ে, ওরা 3rd ওয়ার্ল্ড কাপের জন্য খেলছে। আর মেক্সিকো তো আসলে ডার্ক হর্স, যেটা আপনি বললেন যে সেভাবেই খেলছে। তারপরে আমার মনে হয় কি যে এই নকআউট স্টেজের ম্যাচগুলো আসলে এক্সাইটিং হয়ই, এবং প্রতিটা দলই কিন্তু আসলে তাদের সেরাটা দিয়েই চেষ্টা করে পরের ধাপে পৌঁছানোর। আমরা কেপ ভার্দের খেলা দেখলাম আর্জেন্টিনার সাথে, ওরা লাস্ট মিনিট পর্যন্ত কিন্তু লাস্ট মিনিট পর্যন্ত, এবং ওই জ্বর থেকে আমরা বোধহয় এখনো উঠতে পারিনি। আজকে বোধহয় এমবাপ্পে কতটা মুগ্ধ করেছে আপনাকে আমি জানি না, কিন্তু এমবাপ্পে বিশ্বকাপের শুরু থেকে মুগ্ধ করে যাচ্ছে। সুতরাং মরক্কো এবং ফ্রান্সের কোয়ার্টার ফাইনাল নিয়ে যেহেতু একটা প্রেডিকশনের জায়গায় আমরা চলে এসেছি, সুতরাং কি মনে হচ্ছে আসলে কার কোন বিষয়টা খুব বেশি ফেভারে কাজ করবে? না, এমবাপ্পে দেখেন আপনার ওয়ার্ল্ড কাপ স্টেজ আসলেই কিন্তু এমবাপ্পে জ্বলে ওঠে। এটা ওর প্রথম ওয়ার্ল্ড কাপ থেকে আমরা দেখে আসছি। 2018-তে গোল করেছে অনেকগুলো, 22-এ তো সর্বোচ্চ গোল। 3টি বিশ্বকাপে আমরা যতটুকু আলোচনা করছিলাম যে 19টি গোল করে ফেলেছে এমবাপ্পে অলরেডি। মেসির চেয়ে 1 গোল কম আছে। তো এমবাপ্পে আসলে যতটা না ওর ফ্রান্সের জার্সিতে জ্বলে ওঠেন, ক্লাবেও প্রচুর গোল করেন, কিন্তু ওর গোলগুলো কিন্তু সেভাবে এফেক্টিভ হয় না। আমরা এই যে ও রিয়াল মাদ্রিদে খেলছে আমরা কিন্তু সেভাবে দেখি না, কিন্তু আসলে ফ্রান্সের জার্সিতে ও অন্যরকম। এবং ওর আরেকটা খুব ভালো দিক এইবারের ওয়ার্ল্ড কাপে দেখছি যে ও আসলে অ্যাজ এ ক্যাপ্টেন একেবারে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে টিমটাকে। ওয়ার্ম আপের সময় আমরা দেখেছি ওয়ার্ম আপ করতে করতে বেশ কম বয়সে কিন্তু নেতৃত্বের ব্যাপারটা ওনার মধ্যে দেখা যাচ্ছে। রাইট 27 বছর বয়স। এমবাপ্পে যেভাবে আগাচ্ছে আমার তো মনে হয় যে আরও 2-3টা ওয়ার্ল্ড কাপ খেলবে, এবং কোথায় গিয়ে থামবে আসলে খুব ডিফিকাল্ট বলা। একটা বড় আশার জায়গা আসলে তৈরি হয়েছে এমবাপ্পে, যেমন একটা জেনারেশনের পোস্টার বয়রা কিন্তু রিটায়ারমেন্টের দিকে এগোচ্ছেন, এবং এই ওয়ার্ল্ড কাপটা অনেকের জন্য স্পেশালি যারা গত 20-30 বছর ধরে আসলে ফুটবলটাকে ভালোবাসেন তাদের জন্য বেশ আপসেটিং, কারণ অনেকেরই এবার লাস্ট ওয়ার্ল্ড কাপ, সেখানে নতুন পোস্টার বয়রা আসবেন, নতুন করে আরেকটা জেনারেশন তৈরি হবেন, এটাই বোধহয় মেসি কিন্তু মানে এমবাপ্পে কিন্তু সবসময় মেসিকে সেরা মেনেই চলছে, কিন্তু আপনি দেখেন ও যেভাবে এগুচ্ছে, ও অলরেডি ফ্রান্সের হয়ে সর্বোচ্চ গোল করেছে, এবং সামনের যতগুলো রেকর্ডস আছে খুব মানে ওকে দিয়ে আসলে সম্ভব অনেকগুলো রেকর্ড ভেঙে ফেলার। তো দেখেন ও বড় প্লেয়ার হতে গেলে কিন্তু আসলে হাম্বল হইতে হয়, ওর মধ্যে এই জিনিসটা আছে। ও মেসিকে সামনে রেখেই কিন্তু মেসিকে পেছনে ফেলার চেষ্টাটা করে যাচ্ছে প্রতিটা ওয়ার্ল্ড কাপে। সো এই মানে এই হার্ডলটা কিন্তু খুব এক্সাইটিং। মেসিকে কেউই আসলে সামনে না রাখার কোনো সুযোগ নেই, এবং সকলেই এটা অ্যাডমিট করেছেন আসলে। রাইট, এবং যেটা বললেন যে আসলে মেসি, রোনালদো, লুকা মদ্রিচ চলে গেলেন অবসরে, হ্যাঁ, তো এদের পরের স্টেজে এসে কিন্তু এই এমবাপ্পে মহাতারকা হবে আর কি আমার মনে হয়। সেই আসলে আশা আমরা রাখছি। এবং খুনসুটি দেখছিলাম কিন্তু আজকের ম্যাচের ব্যাপারগুলো খেয়াল করেছেন কিনা জানি না, যে পড়ে যাওয়া এবং ইচ্ছাকৃত পড়ে যাওয়ার যে ব্যাপারগুলো এটা খুব আসছিল। এবং সে সময় একটা টপিক নিয়ে আপনার সঙ্গে আমার অফ ক্যামেরায় কথা হচ্ছিল যে বিশ্বকাপ অনেক আধুনিক হয়েছে বা অনেক ধরনের আধুনিক রুলস অ্যাড হয়েছে, এবার সেটা কোনোভাবে বিশ্বকাপের সৌন্দর্য নষ্ট করছে কিনা? কিছুটা তো করছে, এটা আমি মনে করি যে ভিএআর এর কারণে একটা সময় নষ্ট হচ্ছে, রিদমটা নষ্ট হচ্ছে। ভিএআরটা দরকার ছিল কিনা না, সেইটা দরকার তো, এটা আসলে এই আলোচনাটা একেবারেই আপেক্ষিক। এটা আপনি যদি 70s 80s এর লোকজনকে জিজ্ঞেস করেন তারা বলবে যে না, কোনো কিছু দরকার নেই, রেফারি ইজ অলওয়েজ রাইট, ওর ডিসিশনই ঠিক। হ্যাঁ,
কিন্তু দেখেন ভিএআর অ্যাড করার পরেও কিন্তু ভুল সিদ্ধান্ত হচ্ছে দেখুন গোলগুলো সমালোচনা নিয়ে, হ্যাঁ পেছনে ছাড়ছে না, Right, আপনার right. রেফারিকেও বিতর্ক হচ্ছে, বিতর্কের মধ্যে পড়তে হচ্ছে এবং হ্যাঁ, ভিআর এর VAR রেজাল্টটাও নিয়েও বিতর্কের বিতর্ক মধ্যে হচ্ছে। আসলে পড়ছে। কিন্তু এর ফলে কি হচ্ছে, খেলার যে টেম্পোটা কিন্তু নষ্ট হচ্ছে। এবার প্রচণ্ড গরমের মধ্যে ইউএসএতে খেলা হচ্ছে, যে কারণে হাইড্রেশন ব্রেকেও break একটা টা বড় add সময় হচ্ছে। চলে যাচ্ছে। এই যে খেলার টেম্পোগুলো কিন্তু নষ্ট হয়, এটা নিয়ে কিন্তু অনেক বড় বড় সাবেক ফুটবলার, কিংবদন্তি ফুটবলাররাও এটা নিয়ে প্রশ্ন তুলছে। আমার মনে হয় যে ফিফারও ভেবে দেখা উচিত এই জায়গাগুলো। এই জায়গাগুলোতে এখন এসে আসলে ফিফা কতটুকু ভেবে দেখবেন আমি জানি না, তবে হাইড্রেশন ব্রেকটা নিয়ে আসলে অনেক বেশি কথা হচ্ছে, সেটা আদতে দরকার ছিল কিনা। হ্যাঁ, এইখানে তো একটা আলোচনা আছে যে ফিফা খুব বেশি কমার্শিয়ালি চিন্তা ভাবনা করছে, এই সময়টুকু অনেক টাকায় বিক্রি করতে পেরেছে। বিজ্ঞাপনের কাজে লাগাচ্ছেন তারা, Right, এটা নিয়ে অনেক right. বেশি কথা হচ্ছে। কিন্তু আসলে বিশ্বকাপটা এতটা কমার্শিয়াল ওয়েতে দেখার কতটুকু দরকার ছিল আমি জানি না। যারা ফুটবল প্রেমী আছে তাদের কাছে জিনিসটা আসলে ভালো লাগার কথা এটা নয়। দেখেন, ক্রিকেটের সাথে ফুটবলের ডিফারেন্সটা হচ্ছে ফুটবল ইটসেলফ সবচেয়ে জনপ্রিয় খেলা এবং এইটাই সবচেয়ে বড় বিনোদন। এইটার সাথে কিন্তু অন্যান্য কিছু অ্যাড করা লাগে না। কিছুই লাগে না, কিছুই দরকার লাগে না। 90 মিটার একটা খেলায় যথেষ্ট হ্যাঁ। আমাদের জন্য। এবং এটা এমন একটা বিষয়, দেখুন বাংলাদেশ বিশ্বকাপে আদৌ কবে অংশগ্রহণ করবে আমরা জানি না, অথচ বাংলাদেশের প্রত্যেকটি মানুষ বিশ্বকাপ নিয়ে কতটা ভাবেন, কতটা এক্সাইটমেন্ট কাজ করে তাদের মধ্যে। এবং আপনি দেখবেন যে রাতের সময়টা নিয়ে কিন্তু অনেক বেশি কথা হচ্ছিল, যে এবার ইউএসএ খেলা হচ্ছে 24 ঘন্টার পার্থক্য, রাত 3টা 4টা 5টায় খেলা হয়, কিছুই আমাদেরকে বোধহয় দমিয়ে রাখতে পারেনি। না, এটাই তো আসলে, এটা একটা দীর্ঘশ্বাসও আমাদের জন্য। আমরা যারা দীর্ঘদিন ধরে এই স্পোর্টসে কাজ করছি, ফুটবলকে ফলো করছি, আমাদের জন্য এটা আসলে খুব কষ্টের যে একটা দেশ ফুটবলকে এত ভালোবাসে, এই দেশের মানুষ, কিন্তু আমরা ফুটবলে কোথায় পড়ে আছি। আমরা এশিয়া লেভেল তো দূরের থাক, ওয়ার্ল্ড কাপ তো কল্পনাই করা যায় না, আমরা সাউথ এশিয়ার লেভেলেও অনেক পিছিয়ে গিয়েছি। সো একদম, একদম। এটা খুব আনফরচুনেট। আমি আশা করব যারা দায়িত্বে আছে ফুটবলের, তারা আপনারা প্লিজ ভাবুন, এখনই ভাবুন, ভাবার যে এইটাই আসলে সময়, এবং এটাই সময় ভাবার, মানুষের এই ক্রেজটাকে যাতে কাজে লাগায়। সত্যিকার অর্থে যাতে এই ক্রেজটাকে আমরা কাজে লাগাতে পারি। একটু প্রেডিকশনে চলে যাব আমরা, যেহেতু শেষ দিকে চলে এসেছি, এবং এর পরের ম্যাচে আছে কিন্তু ব্রাজিলের সাথে নরওয়ে। এটা কিন্তু আরো একটা হাই ভোল্টেজ ম্যাচ হতে যাচ্ছে, আসলে আরেকটা নির্ঘুম রাত আমরা কাটাতে আরেকটা যাচ্ছি। নির্ঘুম রাত আমরা কাটাতে যাচ্ছি। এবং ইংল্যান্ডের সাথে মেক্সিকোর খেলা রয়েছে, সেটাও যেমন একটা উত্তেজনা সৃষ্টি করবে, এবং ব্রাজিল ফ্যান যেহেতু বাংলাদেশে অনেক বেশি, শুধু ওয়ার্ল্ড ওয়াইডই অনেক বেশি, সেটার সঙ্গে নরওয়ের একটা ফাইট দেখতে পারবো। আপসেট হতে পারে কিনা, কি মনে হচ্ছে? হতেই পারে, এটা অ্যাসিড টেস্ট, এটা ব্রাজিলের জন্য অনেক বড় একটা অনেক বড় অ্যাসিড টেস্ট। একটা, এ কারণেই যে আসলে আর্লিং হালান্ডের মতন একটা প্লেয়ার নরওয়েতে আছে। দেখেন, একা সিঙ্গেল হ্যান্ডেডলি কিন্তু নরওয়েকে বাছাই পর্ব থেকে মূল পর্বে নিয়ে আসছে হালান্ড। 16টা গোল করেছে। এবং আমার মনে হয় ব্রাজিলের জন্য সবচেয়ে বড় দুঃসংবাদ হালান্ড হতে পারেন। হতে পারে, কিন্তু আরেকটা সুবিধার দিক কি জানেন, ব্রাজিলের ডাগ আউটে আছে কার্লো আনচেলত্তি। এই কার্লো আনচেলত্তি এই হালান্ডকে ক্লাব লেভেলে অনেকবার বোতলবন্দি করে ফেলেছে। তো এত হিউজ এক্সপিরিয়েন্স নিয়ে তো আসলে খুব বেশি কিন্তু কোচ এইবারের ওয়ার্ল্ড কাপে নাই আনচেলত্তির মতন। সো এই টেকটিক্যাল এই মাস্টার ক্লাসটা আমার মনে হয় যে হালান্ডের বিরুদ্ধে যাবে, এবং সে চেষ্টা করবে নানাভাবে। কিন্তু ব্রাজিলের লাস্ট হাফের যে কামব্যাকটা আমরা দেখেছি, আমার মনে হয় যদি তারা ওই ফিরে আসাটাকে কাজে লাগায়। হ্যাঁ, আনচেলত্তির এই কৌশলগুলো, প্লেয়ারের পজিশন চেঞ্জ করিয়ে খেলানো, তো এই জিনিসগুলো তো আনচেলত্তি নিশ্চয়ই আলাদা করে ভাবতেছে হালান্ডকে কিভাবে বন্ধ করতে পারবে। ওকে আসলে আপনি যত স্পেস দেবেন, ও ধূমকেতুর মতন, ওকে আসলে থামানো যায় না। তো সুতরাং এই ধূমকেতু থামানোর জন্য ওকে বলের যোগান যারা দেবে তাদেরকে থামিয়ে রাখতে হবে। আনচেলত্তি এটাই করবে, আমার যেটা। অসংখ্য ধন্যবাদ, আজকে আপনার সঙ্গে আড্ডা দিয়ে ভালো লাগলো, নিশ্চয়ই আবার দেখা হবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন। দর্শক, শুনছিলেন বিশ্বকাপ আড্ডা চলছিল, এবং আজকেও কিন্তু রাউন্ড অফ 16-এর যেই ম্যাচগুলো শুরু হয়েছে সেটি আমরা উপভোগ করছিলাম। আরও বেশ কিছুদিন রাউন্ড অফ 16-এর ম্যাচগুলো উপভোগ করব, এবং এই ফেজে আসলে আমরা বলতেই পারি বিশ্বকাপটা আসলে আদতে শুরু হয়ে গেছে, এবং সে নিয়ে আমাদের প্রত্যাশা। দেখা যাক নেক্সট ম্যাচগুলোতে আসলে কারা আপসেট তৈরি করেন এবং কারা আশা জাগান। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ডি বক্সে তো আবার দেখা হচ্ছে, এবং আপনারা কিন্তু বিশ্বকাপ দেখবেন সময় টিভির পর্দায়।